যদি মনে থাকে ধৈর্য, তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম হেয়ার। আজকে তোমাদের সাথে হ্যাকসা অনলাইন কলেজের পক্ষ থেকে যেই ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিক হচ্ছে কন্ডিশনাল। তো কন্ডিশনাল কি? বাংলায় আমরা বলে থাকি শর্তযুক্ত বাক্য, অর্থাৎ ইফ দ্বারা কিন্তু হচ্ছে আমরা শর্ত জুড়ে দিই, ঠিক না? তাহলে এই শর্তযুক্ত বাক্যগুলোকেই বলে থাকি আমরা কন্ডিশনাল সেন্টেন্স। এখন একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা। প্রথম অংশে থাকবে শর্ত, অথবা এটা পরেও থাকতে পারে, এবং দ্বিতীয় অংশে থাকবে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ তার ফলাফল, ঠিক আছে? তো শর্তযুক্ত অংশটিকে বলে থাকি আমরা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটিতে ফলাফল থাকে সেটিকে বলে থাকি আমরা প্রিন্সিপাল ক্লজ। এখন একটু দেখো যে সাবঅর্ডিনেট ক্লজ অংশ কোনটি। এখানে আমি একটি বাক্য লিখেছি, ইফ ইউ কাম আই উইল গো। ইফ যুক্ত যতটুকু অংশ আছে ঠিক ততটুকু অংশকেই বলে থাকি আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি তুমি আসো আমি যাব, এটা হচ্ছে ফলাফল, আমি যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কি মনে রাখতে পারবো যে কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা অংশ থাকে? দুইটা। একটা হচ্ছে আমার শর্তযুক্ত থাকবে, আরেকটা অংশে থাকবে আমার ফলাফল। শর্তযুক্ত অংশটিকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, এবং শর্তবিহীন অংশটিকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ যদি একসাথে যুক্ত করি তখন সেটাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা শিখেছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্সে। এখন দেখো এই কন্ডিশনালকে কয়টা ভাগে ভাগ করা যায়। কন্ডিশনালকে স্পেসিফিক চারটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? চার প্রকারের কন্ডিশন আছে। তাহলে তার মধ্যে হচ্ছে প্রথমেই জিরো কন্ডিশন, তারপর ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, এবং লাস্ট ওয়ান হচ্ছে থার্ড কন্ডিশন। এই প্রত্যেকটা কন্ডিশন থেকে আলাদা আলাদা প্রশ্ন আসতে দেখা যায় অ্যাডমিশন টেস্টে, ভর্তি পরীক্ষায়, অথবা তোমাদের এইচএসসিতে। তাহলে দেখো জিরো কন্ডিশন কিভাবে চিনব তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে। জিরো কন্ডিশন হচ্ছে যদি কোনো সত্য ঘটনা বোঝায় অথবা কোনো বৈজ্ঞানিক সত্য বোঝায় তখন সেটিকে বলবো আমরা জিরো কন্ডিশন। আবার বলছি, ইফ যুক্ত যে কন্ডিশনটি থাকবে, অর্থাৎ দুটি সেন্টেন্স থাকবে, যদি সত্য ঘটনা বোঝায় তখন সেটিকে বলবো আমরা জিরো কন্ডিশন। তো সেটা কিভাবে হতে পারে দেখো, আমি যদি বলি ইফ ওয়াটার boils you heat it to 100 degree centigrade। দেখো if water boils, আচ্ছা এই হচ্ছে একটা অংশ, you heat it to 100 degree centigrade। আচ্ছা যদি পানি গরম করি তাহলে 100 ডিগ্রি পর্যন্ত কি তাপমাত্রা নিয়ে যেতে পারবো না? তাহলে বাক্য দুইটা কি সত্য ঘটনা অথবা বৈজ্ঞানিক সত্যকে প্রকাশ করছে। তাহলে এই যে এই বাক্যটি যে লিখলাম এই বাক্যটি হচ্ছে আমাদের জিরো কন্ডিশন। দেখো আবার বলছি, ইফ ওয়াটার বয়েলস, যদি পানি গরম করা হয়, ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কথা কিন্তু সত্য, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে সেন্টেন্সটি হচ্ছে আমাদের জিরো কন্ডিশন, ঠিক আছে? এরপর জিরো কন্ডিশন শেখার জন্য আমি শর্ট কিছু ফর্মুলা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ইফ যুক্ত সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং পরেও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন সেটাকে বলবো আমরা জিরো কন্ডিশন। আবার বলছি, ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং কমা দিয়ে পরের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন সেটা হচ্ছে আমার জিরো কন্ডিশন। তো সেটা কিভাবে? আমরা একটু আগে বলেছিলাম ইফ ওয়াটার বয়েলস। দেখো তো এটা কোন টেন্স? বয়েলস। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া। পরের সেন্টেন্সটি একটু দেখো, ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কি যে শুধু হিট? এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরের অংশটুকু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া আছে, সেহেতু এটাকে বলবো আমরা জিরো কন্ডিশন, ঠিক আছে? এই ছিল 1 নম্বর নিয়ম। এরপর দেখো জিরো কন্ডিশন আরেকভাবে হতে পারে, যদি ইফের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং তা সত্য ঘটনাকে প্রকাশ করে তখন সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশন। তাহলে এই দুইটা রুলস ফুলফিল করলেই আমরা বলবো সেটাকে জিরো কন্ডিশন, ঠিক আছে? ওকে, এরপর দেখো ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন আমরা কোনটাকে বলবো?
ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া থাকে এবং কমা দিয়ে তারপর যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দেয়া থাকে তখন সেটাকে বলবো আমরা ফার্স্ট কন্ডিশন। আবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া থাকলে পরের অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দেয়া থাকে তখন সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশন। ফিউচার ইনডিফিনিট ইফের সাথে থাকতে পারে, আবার প্রেজেন্ট ইনডিফিনিট এই পরের অংশ যুক্ত থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে কি আমার ফার্স্ট কন্ডিশন। তাহলে আমরা একটি বাক্য দেখি ফার্স্ট কন্ডিশনে। এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো 3 নম্বর উদাহরণটা যদি আমি খেয়াল করি, ভালো করে খেয়াল করবেন যে ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট, ঠিক না? ওকে, তাহলে দেখো ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট। একটু ভালো করে খেয়াল করো, পরের অংশে এই যে ইফের পরের অংশে কি দেয়া আছে? সাবজেক্ট, তারপর হচ্ছে কি উইল। তো উইল থাকলে, উইলের পর ভার্বের বেস ফর্ম থাকলে তখন সেটা হচ্ছে কি আমার ফিউচার ইনডিফিনিট টেন্স। তো যেহেতু এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স দেয়া, তাহলে আমার এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা হবে? দেখো এ, অপশন আক্স, ঠিক আছে? ইফ অ্যালেক্স আক্স মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট। ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশে দেয়া আছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে যদি আমরা উপরের উদাহরণটি খেয়াল করি, ইফ ইউ কাম, দেখো ইফ ইউ কাম, তাহলে কি ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া। এরপরে খেয়াল করো আই উইল গো, পরের অংশ কি ফিউচার ইনডিফিনিট টেন্স দেয়া। তাহলে এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এক্ষেত্রে তোমরা একটু নোট দিয়ে রাখো, যদি প্যাসিভ ফর্মে থাকে তখন সেক্ষেত্রে শুধু উইল হবে না, উইল বি বসবে, ঠিক আছে? আবার বলছি, যদি প্যাসিভ ফর্মে থাকে তখন সেক্ষেত্রে উইল বি প্লাস ভার্ব থ্রি বসে, ঠিক আছে? আবার বলছি, যদি আমার প্যাসিভ ফর্মে থাকে সেন্টেন্সটি তখন সেখানে আমরা উইল বি প্লাস ভার্ব থ্রি বসাবো, ঠিক আছে? ওকে, এবার দেখো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফের সাথে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন এখানে পাস্ট মডাল যুক্ত বাক্য বসে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে লিখে নাও। ইফের সাথে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশে গিয়ে পাস্ট মডাল যুক্ত বাক্য বসে, এইটাকে বলবো আমরা সেকেন্ড কন্ডিশন। যেমন আমি যদি বলি ইফ ইউ কেম আই উড গো। একটু ভালো করে খেয়াল করো, পাস্ট মডাল যুক্ত বাক্য কি? সাবজেক্টের পর উড, কুড, মাইট, এরপরে সর্বদাই হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, তখন সেটাকে বলি আমরা পাস্ট মডাল যুক্ত বাক্য। আবার বলছি, যখন দেখো পাস্ট মডাল যুক্ত হয় তখন হচ্ছে সাবজেক্টের পর উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তো আমরা দেখতে পেলাম যে এই যে ইফের সাথে দেখো এখানে টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কেম, কেম দেয়া আছে না? তাহলে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি ইফের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স দেয়া থাকে তখন এখানে পাস্ট মডেল যুক্ত বাক্য বসাতে হয়, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। তাহলে দেখো আই উড গো, সাবজেক্টের পর আমি কি দিয়েছি? উড বসিয়েছি, উডের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ঠিক আছে? ওকে, আর যদি প্যাসিভ ফর্মে থাকে তখন সেটিকে আমরা উড বি প্লাস ভার্ব থ্রি বসাবো। আবার বলছি, যদি সেকেন্ড কন্ডিশনটি প্যাসিভ ফর্মে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার উড বি প্লাস ভার্ব থ্রি। এখানে উড বি থাকতে পারে, কুড বি থাকতে পারে, মাইট বি থাকতে পারে, ঠিক আছে? ওকে, এরপর দেখো থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন কাকে বলবো? যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন পরের অংশ গিয়ে যুক্ত হবে আমার পারফেক্ট মডাল যুক্ত বাক্য। তো পারফেক্ট মডাল যুক্ত বাক্য কি? দেখো সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আবার বলছি, সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট দাও। তাহলে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এই অংশটাকে বলবো আমরা পারফেক্ট মডাল যুক্ত বাক্য। তো কখন আমরা পারফেক্ট মডাল যুক্ত বাক্য এখানে ইউজ করব? যখন থার্ড কন্ডিশন হবে। যেমন ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখনই আমরা পারফেক্ট মডাল যুক্ত বাক্য ইউজ করব। যেমন আমি যদি উদাহরণ এইভাবে দিই যে ইফ ইউ হ্যাড কাম, দেখো এইখানে ইফের সাথে যে টেন্সটি যুক্ত হয়েছে সেটি কোন টেন্সে? অবশ্যই এটি হচ্ছে
পাস্ট পারফেক্ট টেন্সে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে দেয়া আছে অবশ্যই আমার কোথায় যাবে, পারফেক্ট মডেল যুক্ত বাক্য হবে। তাহলে পারফেক্ট মডেল যুক্ত বাক্য যেন কিভাবে গঠন করে, সাবজেক্ট তারপর কি, এখন কি হবে, উড হ্যাভ গন হবে কিন্তু, ঠিক আছে। কারণ আমরা বলেছিলাম যদি ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন তারপরে আমার পারফেক্ট মডেল যুক্ত বাক্য বসে। আর পারফেক্ট মডেল যুক্ত বাক্য হচ্ছে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। সেজন্য আমরা দিলাম এই দেখো আই উড হ্যাভ গন, এটা হচ্ছে ভার্ব থ্রি, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা থার্ড কন্ডিশনাল ক্লিয়ার। এখন থার্ড কন্ডিশনালটা যদি হচ্ছে আমার প্যাসিভ হয় তাহলে উড হ্যাভ বিন অথবা কুড হ্যাভ বিন অথবা মাইট হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি হবে। তোমরা একটু খাতায় নোট দিয়ে নাও, আমি এখানে নোট করে দিয়েছি। প্যাসিভ হলে উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি বসে, ঠিক আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি আমার থার্ড কন্ডিশনাল ইফ দ্বারা শুরু না হয় বাক্য, তখন সেই ক্ষেত্রে আমার হ্যাড দিয়ে বাক্যটি শুরু হবে। আবার বলছি, যদি থার্ড কন্ডিশন ইফ দ্বারা বাক্যটি শুরু না হয় তখন সেক্ষেত্রে আমার বাক্যটি শুরু হবে হ্যাড দিয়ে। এখন আমরা এক্সাম্পলগুলো যদি খেয়াল করি তাহলে আমি ভালোভাবে আরো শিখে নিতে পারবো। তাহলে দেখো প্রথমটা, ইফ ইট ইজ সামার ইট ফিলস হট, বলা হয়েছে এটা কোন কন্ডিশন, একটু ভালো করে আনসার করো। ইফ ইট ইজ সামার, দেখো তো আমার এটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স, পরের অংশটুকু কি টেন্স, প্রেজেন্ট টেন্স। ইফের সাথে যদি দুইটাই প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা কোন কন্ডিশন, আমরা বলেছিলাম সেটা হচ্ছে আমার জিরো কন্ডিশন। একটু ভালো করে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে কি জিরো কন্ডিশন। এর পরের অংশটুকু খেয়াল করো, ইফ আই আস্কড, আচ্ছা ইফ আই আস্কড হার টু কাম উইথ আস হি অলওয়েজ সেড নো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো ইফের সাথে টেন্সটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটুকু কি টেন্স, শি অলওয়েজ সেড নো, এই যে সেড এটা কোন টেন্স, এটাও পাস্ট টেন্স। যদি ইফের সাথে প্রথম অংশ পাস্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট টেন্স থাকে তখন সেটা কি বলেছিলাম, দেখো আমরা বলেছিলাম জিরো কন্ডিশন, তাহলে এটাও হবে আমার জিরো কন্ডিশন, আনসার এ। এরপর তৃতীয় অপশনটিতে আমরা ক্লিয়ার করে দিয়েছি, ইফ অ্যালেক্স আস্কস মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট, কারণ ইফের সাথে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ হয়ে যায় ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। 4 নম্বর উদাহরণটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে রোকেয়া, আচ্ছা রোকেয়া কি অবস্থায় চলে আসলো নাকি, আচ্ছা যাই হোক, কাবিলার যাওয়ার হবে, আমরা দেখি রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, সে যদি দেরি করে তাহলে তাকে কি করা হবে, ডিসমিসড করা হবে নাকি। আচ্ছা যাই হোক, অন্য কিছু কিন্তু করে নাই, লেট করছে। তাহলে দেখো যে রোকেয়া কি করেছে, লেট করেছে, তো লেট করেছে বিধায় তাকে পোস্ট থেকে রিজাইন দেওয়া হবে। যদি পোস্ট থেকে রিজাইন দেয় সে কি নিজে নিজেই রিজাইন হয়েছে, অবশ্যই না, তাকে অবশ্যই কেউ না কেউ রিজাইন করেছে। তাহলে দেখো রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, যেহেতু ইফের পরের অংশে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেয়া আছে সেহেতু ইফের আগের অংশে কি যুক্ত হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু সেটা হবে আমার প্যাসিভ ফর্মে, কারণ সে নিজে নিজেই ডিসমিসড হয়নি, তাকে ডিসমিসড করা হয়েছে। আর যদি ইফ যুক্ত অর্থাৎ ফার্স্ট কন্ডিশনে যদি হচ্ছে আমার প্যাসিভ ফর্মে যায় তাহলে কি যেন বসে, উইল বি প্লাস ভার্ব থ্রি। তাহলে দেখো আমার কোনটা হবে, উইল ডিসমিসড হবে নাকি উইল বি ডিসমিসড হবে, অবশ্যই আমার প্যাসিভ ফর্মে হবে বি, ঠিক আছে। এরপর 5 নম্বর উদাহরণটি খেয়াল করো, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই উইল ম্যারি ড্যাশ, আই উইল ম্যারি ড্যাশ নাকি। ওকে, আচ্ছা যাকে মন চায় তাকে। এদিক দেখো, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, যদি আমি মিলিয়নিয়ার হইতাম, তাহলে ইফের সাথে কি টেন্স দেয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স দেয়া আছে। আমার এই যে ওয়ার এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে দেয়া আছে। যদি ইফের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স দেয়া থাকে তখন আমরা কি বলেছিলাম, দেখো সেকেন্ড কন্ডিশনে কিন্তু বলেছিলাম ইফের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স দেয়া থাকলে পাস্ট মরাল যুক্ত বাক্য বসে, যেমন এই দেখো সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বন, তাহলে কোনটা হবে, আই উড হেল্প দ্য পুর। তাহলে দেখি আছে কিনা, এই যে উড, ঠিক আছে। এরপর 6 নম্বরটি খেয়াল করো, দ্য বয় ড্যাশ আনলেস হি অ্যাপোলোজাইজড সিনসিয়ারলি। ওকে, আনলেস এখন কি, আনলেস হচ্ছে ইফের অ্যান্টোনিয়ম, ঠিক আছে। আনলেস কি, ইফের অ্যান্টোনিম। তো ইফ মানে হচ্ছে যদি, আনলেস মানে হচ্ছে যদি না,
ঠিক আছে, তাহলে দেখো আনলেসের পর এর সাথে কি টেন্স দেয়া আছে, এর সাথে দেয়া আছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে হি অ্যাপোলোজাইজড সিনসিয়ারলি, অ্যাপোলোজাইজড, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের আগে কি হবে বা আনলেসের আগে কি হবে, আমাদের সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট এটা হবে। ঠিক আছে, ওকে। এখন উড নট বি ফরগিভেন নাকি উড ফরগিভেন, ঠিক আছে, এ কোনটা হবে? আচ্ছা, যদি সে মানে অ্যাপোলোজাইজড না হয় তাহলে তাকে ক্ষমা করা হবে না। আচ্ছা, ক্ষমা কি তুমি নিজে নিজে হতে পারবা নাকি ক্ষমা হচ্ছে আরেকজন তোমাকে করবে? অবশ্যই আরেকজন তোমাকে করবে। তো সেই জন্য আমার প্যাসিভ ফর্মে চলে যাবে, সেই জন্য আমার আনসার হচ্ছে এ, উড নট বি ফরগিভেন। ঠিক আছে, আমরা বলেছিলাম না যে যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে হবে কি উড বি প্লাস ভার্ব থ্রি। ঠিক আছে, উড বি প্লাস ভার্ব থ্রি আমরা দিয়ে দিলাম। এরপর 7 নম্বর উদাহরণটি খেয়াল করো, হি হ্যাজ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। একটু ভালো করে খেয়াল করো, ইফের পর যে সেন্টেন্সটি দেয়া আছে সেটি কিন্তু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স দেয়া থাকলে আমার পূর্বের অংশ কি যেন চলে যায় পারফেক্ট মডেল যুক্ত বাক্যে। আর পারফেক্ট মডেল যুক্ত হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখন দেখো তাহলে কি হবে, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এখানে দেখো উড হ্যাভ হবে নাকি উড হ্যাভ বিন হবে? আচ্ছা, তাকে কি অ্যারেস্ট সে নিজে নিজে হবে নাকি অ্যারেস্ট করা হবে? একটু ভালো করে খেয়াল করো, অবশ্যই পুলিশের দ্বারা অ্যারেস্ট করা হয়। তো সেই জন্য এটা হচ্ছে প্যাসিভ ফর্মে, যেহেতু প্যাসিভ ফর্মে সেহেতু আমার আনসার হবে বি, উড হ্যাভ বিন। ঠিক আছে, এরপরে 8 নম্বরটা খেয়াল করো, আমরা বলেছিলাম যদি হচ্ছে আমার থার্ড কন্ডিশনাল ইফ দিয়ে শুরু না হয় তাহলে হ্যাড দিয়ে শুরু হবে। তাহলে দেখো এখানে ঠিক সেম ভাবে হ্যাড হি নট রিজাইন্ড, যদি সে রিজাইন না করে, এখানে হ্যাড দ্বারা কিন্তু শর্ত বুঝিয়েছে। তাহলে ইফের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে? হ্যাড। যদি হ্যাড থাকে আমরা বলেছিলাম সেটাও হচ্ছে থার্ড কন্ডিশনাল নাকি? তাহলে দেখো হ্যাড হি নট রিজাইন্ড উই হ্যাজ ফোর্স টু স্যাক হিম, যদি সে রিজাইন না করে আমরা তাকে কি করব, এখান থেকে চলে যেতে বাধ্য করব। ওকে, তো বাধ্য যে করবা সে কিন্তু নিজে নিজে বাধ্য হচ্ছে না, বাধ্য করা হচ্ছে। যেহেতু বাধ্য করা হচ্ছে কারো দ্বারা সেহেতু এটা হচ্ছে প্যাসিভ ফর্মে চলে যাবে। তাহলে দেখো অপশন উড হ্যাভ বিন হবে নাকি উড হ্যাভ হবে? অবশ্যই উড হ্যাভ বিন হবে, যেহেতু প্যাসিভ ফর্মে দেয়া আছে। তাহলে আমার আনসার এ হচ্ছে সঠিক। এই ছিল আমার কন্ডিশনালের একটি পূর্ণাঙ্গ ধারণা। আরও যাদের হচ্ছে দরকার অনেক উদাহরণ অথবা হচ্ছে যারা আরও বেশি কিছু শিখতে চাও তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে। আমার ডেসক্রিপশনে, লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে আমার নাম্বার, এবং আমি কুমিল্লা রানীর দিকে পড়াই, তার ঠিকানা সম্পূর্ণ দেয়া আছে। তোমরা চাইলে আমার ব্রাঞ্চে এসে সরাসরি কোর্সগুলো করতে পারো। আর যদি কোনো প্রশ্নে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটি আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমি একটি শীট বের করেছি, সেখানে এরকম অনেক সলিউশন আছে, তোমরা চাইলে করতে পারো ইনশাল্লাহ সেটি কিনে। ওকে, ধন্যবাদ।